Assalamu alaikum everyone. Welcome to the new lecture of construction project management. আজকে আমরা একটা নতুন লেসন শুরু করতে যাব। এটা বেসিক্যালি লেসন 5। এটা আপনারা বিএলসি তে লেসন 5 সেকশনের আন্ডারে পাবেন। আমাদের লেসনের নাম হলো কনস্ট্রাকশন ইকুইপমেন্ট অ্যান্ড সেফটি। এখানে এই লেসনে আমরা কনস্ট্রাকশনে ইউজ করা বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানব, কি পারপাসে কি ইকুইপমেন্ট ইউজ হয় সেটা শিখব, সাথে সেফটি মেইনটেনেন্সের উপর কিছু পড়াশোনা করব, যে কীভাবে আমরা ইকুইপমেন্টের সেফটি মেনটেন করতে পারি। সো শুরু করি। There are several equipment that is being used in construction industry. These are used for both large and small scale purpose. স্মল স্কেল পারপাস তার মানে ছোট বড় যে কোনো পারপাসে আমরা এই ধরনের ইকুইপমেন্টগুলো ইউজ করে থাকি। Various type of equipment are being used in building, structure construction, road construction, underwater and other main construction, power project, etc. সেগুলো বিভিন্ন ধরনের প্রজেক্ট যেখানে আমরা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ইউজ করি। অবশ্যই প্রজেক্টের পার্থক্য ভেদে ইকুইপমেন্টেরও কিছু চেঞ্জেস হবে। সব প্রজেক্টে সেম ইকুইপমেন্ট ইউজ করা হয় না। There are various operations that are involved in construction project which are large or small scale. আমরা কনস্ট্রাকশনে বিভিন্ন ধরনের অপারেশনস করে থাকি, মানে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যেমন আছে হলো এক্সকাভেশন, ডিগিং অফ লার্জ কোয়ান্টিটি অফ আর্থ, প্লেসমেন্ট অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। মনে করেন আপনি যে কনস্ট্রাকশনের কাজ করবেন সেটার জন্য যে আপনার ম্যাটেরিয়ালগুলো লাগবে, ইট, বালি, সিমেন্ট, খোয়া, ওগুলো নিয়ে আসা এবং সেগুলো প্লেস করা। দেন কম্প্যাক্টিং, লেভেলিং, ডোজিং, গ্রেডিং, হাউলিং, এগুলো বিভিন্ন ধরনের অপারেশন আমরা একটা কনস্ট্রাকশনের সাইটে করে থাকি। সো কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ক্যান বি ক্যাটাগরাইজ ইন্টু 4 সেকশন। ফার্স্ট সেকশন হলো আর্থ মুভিং ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্টগুলো দিয়ে আমরা মাটি খনন করি এবং মাটিটাকে মুভ করি বা মাটি কোথাও গিয়ে প্লেস করি, এটা হলো আর্থ মুভিং ইকুইপমেন্ট। তারপর কনস্ট্রাকশন ভেহিকেল, বিভিন্ন ধরনের ভেহিকেল আমরা কনস্ট্রাকশন সাইটে ইউজ করি ম্যাটেরিয়াল বহন করার জন্য। ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট থাকে। সাথে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, আমরা জানি কনস্ট্রাকশন ইকুইপমেন্ট অনেক ধরনের হতে পারে, যেমন আপনাদের সিমেন্ট মিক্সচার আর কংক্রিট মিক্সচার এক ধরনের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। এই ধরনের আরও কিছু ইকুইপমেন্ট আছে। সো আর্থ মুভিং ইকুইপমেন্টের মধ্যে এটা ফার্স্ট সেকশন। আর্থ মুভিং ইকুইপমেন্টের মধ্যে প্রায় 10টা ইকুইপমেন্ট আছে। তার মধ্যে এক্সকাভেটর, গ্রেডার, লোডার, স্কিড লোডার, ক্রলার, ব্যাকহো, বুলডোজার, ট্রেঞ্চার, স্ক্র্যাপার্স, হুইলড লোডিং শভেলস, এগুলো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট। আমরা একটু পর ডেসক্রিপশনগুলো দেখব। দেন কনস্ট্রাকশন ভেহিকেলের মধ্যে আছে টিপার্স, ডাম্পার্স, ট্রেলার্স, ট্যাঙ্কার্স। দেন হ্যান্ডলিং ইকুইপমেন্টে আছে ক্রেন, কনভেয়ার্স, হোইটস। দেন ফোর্ক লিফট। কনস্ট্রাকশন ইকুইপমেন্টে আছে যেমন কনক্রিট মিক্সচার, যেটা একটু আগে বললাম, রোড রোলার্স, পেভার্স, কম্প্যাক্টরস। এগুলো সাধারণত আপনারা রোড কনস্ট্রাকশনে এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা বেশি দেখি। ঠিক আছে। সো এখন আমরা একটু একটু করে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টগুলো একটু ডিসক্রিপশন দেখব। ফার্স্টেই দেখব আমরা এক্সকাভেটর। সো এন এক্সকাভেটর ইজ এ কনস্ট্রাকশন ভেহিকেল। ওকে, এটা এক ধরনের ভেহিকেল ইউজ টু এক্সকাভেট অর মুভ লার্জ অবজেক্ট। এটার সাহায্যে আমরা লার্জ অবজেক্টগুলো এক্সকাভেট করতে পারি, মানে খনন করতে পারি, সাথে সেটাকে মুভ করতে পারি। An excavator is basically made of two parts. One driving base associated with the boom arm with an attachment designed for excavating. And second part হলো the operator sits within a small cab connected to the base and the control arm. তার মানে যদি আমরা ফিগার দেখি এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো মেইনলি এক্সকাভেটর। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, এখানে আমাদের ড্রাইভার বসেন, সাথে একটা এটা একটা আর্ম বলা হচ্ছে। ঠিক আছে, এটার সাহায্যে আমাদের এই এক্সকাভেটিং ইকুইপমেন্টটা অ্যাটাচ করা থাকে। এটার সাহায্যে এখান থেকে মাটি খনন করে উঠানো যায়, সাথে এটাকে আরেক জায়গায় গিয়ে প্লেস করা যায়। এটাই হলো বেসিক্যালি আমাদের এক্সকাভেটর। দেন এক্সকাভেটর বিভিন্ন কাজে ইউজ করা হয়। এক্সকাভেটর এর ফাংশনগুলো যেমন ডিগিং, ট্রেঞ্চেস, হল, ফাউন্ডেশন, তার মানে খনন করা,
ডিমোলেশন মানে ভেঙে ডিমোলিশ করা, ভেঙে ফেলা। ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং, জেনারেল গ্রেডিং মানে আপনার গ্রেডিং করা মাটিকে, গ্রেডটা ঠিক করা, লাইক যদি উঁচু নিচু থাকে সেটাকে গ্রেডটাকে ঠিক করা। ব্রাশ কাটিং উইথ হাইড্রোলিক অ্যাটাচমেন্ট, ফরেস্ট্রি ওয়ার্ক, লিফটিং প্লেসিং পাইপস, মাইনিং স্পেশালি নট অনলি ওপেন পিট মাইনিং, শুধু মাইনিং না, আমরা ওপেন পিট মাইনিং মানে যেখানে আপনাদের পিটটা খোলা থাকে বা যেখানে আমরা উপরে অংশটুকু খোলা, সেখানেও আমরা এটা ইউজ করতে পারি। রিভার ড্রেজিং, আমরা জানি রিভার ড্রেজিং মানে নদী খননের কাজেও আমরা এক্সকাভেটর ইউজ করতে পারি। সো এখানে একটা জিনিস ছিল ইম্পর্টেন্ট, সেটা হলো এক্সকাভেটর সাধারণত হাইড্রোলিক সিস্টেমের সাহায্যে ফোর্স জেনারেট করে, হাইড্রোলিক ফোর্সকে মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করে। ওকে, এটা হলো আমাদেরকে মনে রাখতে হবে। সো নেক্সট হলো বুলডোজার, এটাও আপনারা খুব পরিচিত এটার সাথে। বুলডোজার ইজ ক্রলার মানে যে ক্রল করে বা গড়ায় গড়ায় চলে, এই ধরনের কিছু একটা। উইথ এ সাবস্টেন্সিয়াল মেটাল প্লেট ইউজড known as blade fitted to push large amount of soil, sand, dirt and other materials. তাহলে দেখেন এখানে একটা দেখেন এই যে সিস্টেমটা, একটা ক্রলিং করে চলার মতো একটা সিস্টেম এই চাকাগুলো, ঠিক আছে। সাথে এখানে একটা ব্লেড ফিক্সড করা আছে যেটা কিনা লার্জ অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালকে পুশ করতে পারে। সাথে ইউজুয়ালি পুশ অন দ্য ব্যাক উইথ এ ক্লো মেকানিজম টু লুজেন দ্য ডেন্সলি কম্প্যাক্টেড ম্যাটেরিয়াল। তো এখানে একটা ক্লো মেকানিজম ইউজ করে তারা, ঠিক আছে। ইউজ করে ডেন্সলি কম্প্যাক্টেড ম্যাটেরিয়াল মানে যদি খুবই কম্প্যাক্টেড কোনো কন্ডিশনে থাকে সয়েল, তাহলে সেটাকে পুশ করে লুজ করতে পারে, ঠিক আছে। লুজ করার পর দেন সেটাকে আস্তে আস্তে এক্সকাভেট করতে পারে। সো এই ক্লো মেকানিজমকে রিপারও বলা হয়ে থাকে, ঠিক আছে। দেন হলো ট্রেলার ইজ এ আনপাওয়ার্ড ভেহিকেল টোয়েড বাই এ পাওয়ার্ড ভেহিকেল, মানে একটা ভেহিকেল যেটা কিনা পাওয়ার নাই কিন্তু সেটা আরেকটা ভেহিকেল দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। যেমনটা ফিগার দেখলে আপনার বুঝতে সুবিধা হবে, যেমন এটা এই ভেহিকেল পাওয়ার করা কিন্তু এটাতে পাওয়ার নাই, এখানে একটা কানেকশন করা থাকে যাতে এই ভেহিকেলটাকে আপনারা টেনে এটার সাহায্যে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সো এটা হলো সেই আনপাওয়ার্ড ভেহিকেল যেটাকে বলা হচ্ছে ট্রেলার। সো নেক্সট হলো আমাদের টিপারটা খুবই কমন, এটা আপনারা দেখছেন সবাই। সো এখানে কি করা হয়, পিছনে একটা বক্স থাকে, ঠিক আছে, এবং এটা বিভিন্ন ম্যাটেরিয়াল ক্যারি করে, এবং এটার যে ফ্রন্ট পার্ট যেটা রিয়ার প্ল্যাটফর্ম, আচ্ছা ফ্রন্ট এন্ড যেটা থাকে সেটা অ্যালাউ করা হয় উপরে উঠানোর জন্য। তার মানে এই পার্টটা এটা এই পজিশনে থাকে, ইউজুয়ালি এটাকে এখানে তুলে আনা হয়, তাহলে কি হয় এখান থেকে ম্যাটেরিয়ালগুলো সব পড়ে যায়, এটা অটোমেটিকলি খুলে যায় এবং গ্র্যাভিটির থ্রুতে এই ম্যাটেরিয়ালগুলো সব মাটিতে পড়ে যায়, ঠিক আছে। এটা হলো টিপার মানে উপচায় ফেলে দেওয়া বা উপচে পড়া, এই ধরনের কিছু একটা। দেন কংক্রিট মিক্সচার, এটা খুবই কমন। So concrete mixture, also known as cement mixture, is a machine that combines cement evenly to form aggregates such as sand or gravel and water to concrete. তার মানে স্যান্ড, গ্রাভেল, ওয়াটার এবং সিমেন্ট এগুলোকে মিক্সড করার জন্য এটা ইউজ করা হয়। দিস ইউজিং এ রোটেটিং ড্রাম ফর মিক্সিং দ্য কম্পোনেন্টস, তার মানে একটা ড্রাম থাকবে যেটা কন্টিনিউয়াসলি রোটেট করবে যাতে কম্পোনেন্টগুলো ভালোভাবে মিক্সড হতে পারে। For smaller volume work, portable concrete mixture are regularly used for concrete and can be performed at the site. So আমরা সচরাচর যেসব দেখি ওগুলো পোর্টেবল, কারণ এটা এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এখন ঢাকা শহরের আশপাশে দেখা যায় অনেক জায়গায় কনক্রিট মিক্সড প্ল্যান্ট আছে, যেখানে কিনা ওই প্ল্যান্টগুলোতে স্পেশালি কনক্রিট মিক্স করা হয়, দেন সেই মিক্সড কনক্রিটকে সাইডে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। সো এটাকে আমরা পোর্টেবল বলতে পারবো না, সাধারণত এই ধরনের হয়ে থাকে। মানে এটা হলো সেটা যেটা কিনা একটা প্ল্যান্টে মিক্সচার করার পর তারপর সাইডে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এবং এটা কন্টিনিউয়াসলি রোটেট করে যাতে কংক্রিটটা হার্ডেন না হয়ে যায়, যেন সেটিং টাইমটা আমরা পর্যাপ্ত পরিমাণ পেতে পারি।
দেন কম্প্যাক্টর, এই ধরনের কম্প্যাক্টর আমরা সবাই দেখছি, ঠিক আছে, রোডে এই ধরনের কম্প্যাক্টর আমরা ইউজ করে থাকি। দেন রোড রোলার, এটাও এক ধরনের কম্প্যাক্টর যেটা রোডে ইউজ করা হয়, ঠিক আছে। ইউজ টু কম্প্যাক্ট সয়েল, গ্রাভেল, কংক্রিট, অ্যাসফল্ট ইন দ্য কনস্ট্রাকশন অফ রোড, ফাউন্ডেশন অ্যান্ড সিমিলার রোলার্স আর অলসো ইউজ অ্যাট ল্যান্ডফিলস ইন এগ্রিকালচার। সো ল্যান্ডফিল যেখানে ময়লা ডাম্পিং করা হয় সেটাকে ল্যান্ডফিল বলে, সেখানে প্লাস এগ্রিকালচারও এই ধরনের ছোটো ছোটো রোড রোলারগুলো ইউজ করা হয়ে থাকে। ওকে, এখন আমরা দেখব কিছু হ্যাট কালার, যে কোন ধরনের হ্যাট আমরা কারা ইউজ করে। সো হোয়াইট হ্যাটগুলো ইউজুয়ালি যারা সাইট ম্যানেজার, ঠিক আছে, ফরম্যান বা ইম্পর্ট্যান্ট ব্যক্তি, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, এরা সাধারণত হোয়াইট ইউজ করে। দেন ইয়েলো কালার ইউজ করে যারা লেবার, হ্যাঁ, আর আর্থ মুভিং অপারেটর, মানে যারা বুলডোজার অথবা আমাদের এক্সকাভেটর এগুলো চালান, তারা ইয়েলো পরেন। সো কার্পেন্টার বা টেকনিক্যাল মানুষ যারা ইলেকট্রিশিয়ান, তারা ব্লু কালারের হেড পরে থাকেন। যারা সেফটি ইন্সপেক্টর, যারা সেফটি এনশিওর করেন, ঠিক আছে, তারা সাধারণত নিউ ওয়ার্কারও হতে পারে, হ্যাঁ, সাইটে নতুন আসছে কাজ করতে, এই ধরনের ওয়ার্কাররাও গ্রিন কালার পরে থাকেন। দেন লিফটিং অপারেটিভস, লিফটিং মানে ম্যাটেরিয়াল এক জায়গা থেকে এক জায়গায় লিফট করেন যারা, মানে ওই মেশিনগুলো যারা অপারেট করেন লিফট করার জন্য, তারা, প্লাস ব্যাংকসম্যান স্লিঙ্গার্স, মানে যারা বুলডোজার চালাচ্ছেন বা ক্রেন চালাচ্ছেন তারা, তারপর সিগন্যালার্স অ্যান্ড ট্রাফিক মার্শালস, মানে যারা কনস্ট্রাকশন সাইডে ট্রাফিক ম্যানেজ করতেছে, তারাও এই ধরনের অরেঞ্জ কালারেরটা পরে থাকেন। তবে ফায়ার মার্শাল সাধারণত এই ধরনের রেড কালার পরেন। ফায়ার মার্শাল কারা, যারা কিনা এনশিওর করে যে কোনো ধরনের আগুন যেন না লাগে, সাথে আগুন যদি লাগেও সব ধরনের ইকুইপমেন্ট যেন রেডি থাকে আগুনকে নিভানোর জন্য, তাদেরকে আমরা ফায়ার মার্শাল বলছি। সো নেক্সট হলো ব্রাউন কালার, সাধারণত ওয়েল্ডার্স এবং যারা হাই হিট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, যেখানে হিট অনেক বেশি জেনারেট হচ্ছে, এই ধরনের কাজ করেন, তারা এই ধরনের ব্রাউন কালারের হেড পরে থাকেন। দেন গ্রে কালারের হেড যদি কোনো ভিজিটর আসে সাইডে, যারা কিনা কোনো টেকনিক্যাল কাজের সাথে রিলেটেড না, কোনো ইঞ্জিনিয়ার না বা কোনো কাজ করছেন না, জাস্ট ভিজিটর পারপাসে আসছেন, যেমন অনার হতে পারে বা কোনো অফিসিয়াল হতে পারে, কোনো পলিটিক্যাল পার্সন হতে পারে, এই ধরনের মানুষ সাধারণত এই গ্রে কালারটা পরে থাকে। সো এতক্ষণ আমরা ইকুইপমেন্ট সম্পর্কে জানলাম, কী ধরনের ইকুইপমেন্ট আমরা কী কী কাজে ইউজ করি সেটা সম্পর্কে একটা বেসিক ধারণা পেলাম। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, যেটা কিনা সেফটির আন্ডারে পড়ে। এটা আমরা কেন করি, যাতে আমাদের কনস্ট্রাকশন সাইডে সেফটিটা এনশিওর থাকে। So, objective of inspection and quality control is to achieve sound construction at reasonable cost. তার মানে কোনো ধরনের যেন সমস্যা না হয় কনস্ট্রাকশন সাইটে, সেটা এনশিওর করা হয় এই প্রসেসের থ্রুতে। To ensure that work is done according with the plan and to avoid defects. ঠিক আছে, আমরা যে প্রজেক্টে কাজ করছি সেটা প্ল্যান অনুযায়ী আগায় এবং কোনো ধরনের ভুল যাতে না হয়, সেই জন্য আমরা ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলটা এনশিওর করে থাকি। An entirely safe design may be completely ruined by careless excavation. সো আপনি অ্যাজ এন ইঞ্জিনিয়ার যত সেফ ডিজাইনই করেন না কেন, যদি সাইটে গিয়ে সাইট ইঞ্জিনিয়ারের প্রপারলি এক্সকাভেশন কাজটা সম্পূর্ণ না করেন, সেক্ষেত্রে পুরা স্ট্রাকচারের সেফটি কম্প্রোমাইজ হতে পারে, পুরো স্ট্রাকচারের সেফটি হ্যাম্পার হতে পারে। সো কেয়ারফুল ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ইজ দেয়ারফর ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অ্যান্ড ডিজাইন। তার মানে একটা প্রজেক্টে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এবং ডিজাইন যতটা ইম্পর্টেন্ট, মেনটেনিং ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলও অতটুকুই ইম্পর্টেন্ট। It is difficult and expensive to rectify structure after it is constructed. It is necessary to inspect the structure during its various construction stages. একটা স্ট্রাকচার যদি একবার বিল্ড হয়ে যায়, তারপর সেটাকে চেঞ্জ করা ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি, ঠিক আছে। সেই জন্য সবসময় বিভিন্ন স্টেজে কোয়ালিটি কন্ট্রোলটাকে এনশিওর করা হয়। সো কোন কোন স্টেজে
সাধারণত কোয়ালিটি কন্ট্রোলকে আমরা চেক করে থাকি। সেই স্টেজটা হলো আর্থওয়ার্ক। যখন আর্থওয়ার্ক করা হয় তখন কোয়ালিটি কন্ট্রোল এনশিওর করা হয়। মেশিনারি কাজের সময়, আরসিসি কাজের সময়, দেন স্যানিটারি অ্যান্ড ওয়াটার সাপ্লাই সার্ভিসের সময় এবং ইলেকট্রিক্যাল সার্ভিসের সময়। সো আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি প্রতিটা স্টেপেই আমরা কোয়ালিটি কন্ট্রোলটা এনশিওর করতেছি। সো সেফটি ইন কনস্ট্রাকশন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোন কোন ক্ষেত্রে আমাদের সেফটিটাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। সো ফার্স্টে হলো টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট in construction site, certain safety measures need to be taken in the following major activities. So এই ধরনের এই অ্যাক্টিভিটিসগুলোতে আমাদেরকে সেফটিটা মেনটেন করতে হবে। ফার্স্ট হলো এক্সকাভেশন, ড্রিলিং অ্যান্ড ব্লাস্টিং, হট বিটুমিনাস ওয়ার্ক, scaffolding, ladders, form work and other equipment, ফ্যাব্রিকেশন অ্যান্ড ইরেকশন, স্টোরেজ অ্যান্ড ডিমোলিশন। সো এই প্রতিটা কাজে আমাদেরকে সেফটিটাই এনশিওর করতে হবে, ঠিক আছে। সো ফার্স্টেই আমরা এখানে যেহেতু অনেকগুলো অপশন আছে, আমরা শুধু প্রথম 3টা অপশন নিয়ে ডিসকাস করব। প্রথম 3টা নয়, এক্সকাভেশন, হট বিটুমিনাস ওয়ার্ক আর ডিমোলিশন, এই 3টা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সো প্রথমে হলো সেফটি ফর এক্সকাভেশন। সো এক্সকাভেশনে কী ধরনের সেফটি আমাদেরকে মেনটেন করতে হবে? এক্সপিরিয়েন্স সুপারভাইজারকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে, যে কিনা আগে থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তাকে কাজে নিয়োগ করতে হবে। বিফোর ডুইং এক্সকাভেশন এ কমপ্লিট নলেজ অফ আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার ইজ এসেনশিয়াল। যে গ্রাউন্ডে আমরা এক্সকাভেশন করবো বা মাটি খনন করব সেটার সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। যেমন ম্যাটেরিয়ালটা সাধারণত কী ধরনের, গ্রেডিং জানতে হবে, গ্রেডেশন জানতে হবে, তারপর গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কোথায় সেটা জানতে হবে, সয়েলের কন্ডিশন কী, কনসলিডেটেড কী ধরনের কনসলিডেটেড, ওভারলি কনসলিডেটেড না নর্মালি কনসলিডেটেড, এই ধরনের ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। সেফটি হেলমেট শুড বি ওন বাই পার্সোনাল এন্টারিং আ ট্রেঞ্চ। যখন খনন হয়ে যাবে যে গর্তটা, সেটাকে কিনা বলছে ট্রেঞ্চ, সেই গর্তে যদি কেউ প্রবেশ করে তাকে অবশ্যই হেলমেট পরে যেতে হবে, নাহলে যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা নিজেকে সেফ করতে পারে। Whenever workmen have to excavate in trenches exceeding 2 meters in depth, trenches should be securely shored and timbered. তার মানে যদি 2 মিটারের বেশি খনন আমাদেরকে করতে হয়, ডিপ আর কি, মানে ডেপথ যদি 2 মিটারের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে সেই গর্তটাকে প্রপারলি শোরিং অ্যান্ড টিম্বারিং করতে হবে, মানে কাঠ দিয়ে সেটাকে চারিদিকে ঘেরাও করে দিতে হবে, যেটাকে আমরা শোরিং বলতেছি। এক্সকাভেশন ম্যাটেরিয়াল শুড বি কেপ্ট অ্যাওয়ে ফ্রম দ্য এজ অফ দ্য ট্রেঞ্চ। যখন মাটি খনন করব তখন ম্যাটেরিয়ালগুলোকে গর্তের কিনারাতে রাখবো না, কিনারা থেকে একটু দূরে রাখবো, ঠিক আছে, কারণ গর্তের যে কিনারা সেটা অলরেডি একটা লুজ কন্ডিশনে থাকে, ঠিক আছে, আঘাত ওখানে বারবার হিট করার কারণে সেটা লুজ হয়ে থাকে। সেটার উপর যদি আমরা আরও ম্যাটেরিয়াল ইম্পোজ করি, সেই ম্যাটেরিয়ালের ওয়েটের কারণে সেটা ভেঙে যেতে পারে, ঠিক আছে। সো আমাদের সবসময় চিন্তা করতে হবে যে একটু ম্যাটেরিয়ালগুলো দূরে প্লেস করার জন্য। সো নেক্সট হলো সেফটি মেজার্স ফর বিটুমিনাস ওয়ার্ক। আমরা দেখি রাস্তার আশেপাশে প্রায় অনেক সময় বিটুমিনের কাজ আমরা দেখে থাকি। সো এখানেও এক্সপিরিয়েন্স সুপারভাইজারকে নিয়োগ করতে হবে, যে কিনা গার্ড দেবে এগেনস্ট আনসেফ ইকুইপমেন্ট অ্যান্ড শুড কিপ স্টক অফ ফায়ার এক্সটিংগুইশিং ইকুইপমেন্ট। তার মানে সে গার্ড করবে যাতে কোনো ধরনের আনসেফ ইকুইপমেন্ট সাইটে ইউজ করা না হয়। সাইটে যদি কোনো কারণে আগুন লেগে যায়, সেটা নিভানোর জন্য পর্যাপ্ত পরিমাণ যেন ইকুইপমেন্ট থাকে, সেটা খেয়াল রাখবেন তিনি, ঠিক আছে। সো ওয়ার্কার এঙ্গেজড অন জবস ইনভলভিং হ্যান্ডলিং অফ হট বিটুমিন শুড ইউজ প্রোটেক্টিভ ওয়্যার সাচ এস গ্লোভস, হেলমেটস। যারা হট বিটুমিনের সাথে কাজ করবে, যেমন আমরা দেখি রোড কনস্ট্রাকশনে এক পাশে একটা বড় একটা কী বলে ওটাকে, একটা পাত্রের মধ্যে কন্টিনিউয়াসলি নিচে আগুন দিয়ে সেটাকে বিটুমিন এবং এগ্রিগেটগুলোকে মিক্সড করা হয়ে থাকে। সো এটা একটা ডেঞ্জারাস কাজ, সাধারণত প্রফেশনালি এটা করা উচিত না। সো এই ধরনের ওয়ার্কার যারা এইসব কাজ করে থাকেন, তারা অবশ্যই যেন গ্লোভস এবং হেলমেটস পরেন, সেটা খেয়াল রাখতে হবে। When heating and handling of hot bituminous material, it is to be done in open space. Sufficient stock of clean, dry sand, loose earth should be kept ready at the work site. যখন আমরা ওপেন স্পেসে এই ধরনের কাজ করব, যে বিটুমিনকে আগুন দিয়ে হিটিং করতেছি, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ক্লিন, ড্রাই, লুজ স্যান্ড থাকতে হবে, যাতে আগুন লাগলে সেটাকে আমরা চাপা দিয়ে নিভাতে পারি।
Compressor, electrical installations and other equipment should be adequately protected from weather, mechanical damage and dust particle. তাহলে আদার্স যে ইকুইপমেন্টগুলো আছে যেমন কনস্ট্রাকশন সাইটে আমরা রোলার দেখি, পেভার থাকতে পারে, গ্রেডার থাকতে পারে, সো এই ধরনের ইকুইপমেন্টগুলো যাতে ওয়েদার, মেকানিক্যাল ড্যামেজ বা ডাস্ট পার্টিকেল থেকে সেফ থাকে সেটা খেয়াল করতে হবে। When between plants are working on a public road, adequate traffic control system must be established. আমরা দেখি যে অনেক সময় রোডের একটা রোড বন্ধ করে দিয়ে সেটা কাজ শুরু করে দেয়, সেই ক্ষেত্রে কী হয়, অন্য একদিকে ট্রাফিক জ্যামের সৃষ্টি হতে পারে। সো এই ক্ষেত্রে ট্রাফিকটা প্রপারলি ম্যানেজ করতে হবে, ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। দ্য সেফটি মেজার্স ফর ডিমোলেশন মানে কোনো একটা স্ট্রাকচারকে আমি যখন ধ্বংস করতে চাই সে বা ভেঙে ফেলতে চাই সেটাকে আমরা বলি ডিমোলেশন। সো ডিমোলেশন ওয়ার্ক ডেঞ্জার সাইন শুড বি প্রোভাইডেড। যখন ডিমোলেশন ওয়ার্ক করবো সেখানে আশেপাশে ডেঞ্জার সাইন দিতে হবে যে এখানে একটা ডেঞ্জার কাজ হতে যাচ্ছে। ডিউরিং নাইট টাইম রেড লাইট শুড বি প্লেসড অ্যান্ড অ্যারাউন্ড দ্য ব্যারিকেড অ্যান্ড এন্ট্রি অফ আনঅথরাইজ পারসন শুড বি রেস্ট্রিক্টেড। তার মানে এখানে ব্যারিকেড দিতে হবে এবং রেড লাইট দিতে হবে রাতের বেলা, এবং আনঅথরাইজ পারসনকে কোনোভাবে এন্ট্রি দেওয়া যাবে না। At the night or at the time of demolition work, workers should use all safety appliances such as helmet, goggles and gloves. তারা যারা ডিমোলেশনের কাজের সাথে নিয়োজিত থাকবেন তারা সব ধরনের সেফটি অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ করতে হবে তাদেরকে, যেমন হেলমেট, গোগলস, গ্লোভস এসব। বিফোর ডিমোলেশন ওয়ার্ক ইজ স্টার্টেড, পাওয়ার অন ইলেকট্রিক্যাল সার্ভিস লাইন মাস্ট বি শাট অফ। যেই স্ট্রাকচারটা আপনি ডিমোলিশ করতে চাচ্ছেন সেটা শুরু করার আগে অবশ্যই সব ধরনের ইলেকট্রিক্যাল কানেকশনগুলো বন্ধ করতে হবে, নাহলে শর্ট সার্কিট হয়ে আগুন ধরার একটা চান্সেস রয়ে যাবে। নো ডিমোলিশন ওয়ার্ক শুড বি ক্যারিড আউট নাইট, স্পেশালি হোয়েন স্ট্রাকচার ইজ টু বি ডিমোলিশড ইজ অ্যান ইনহ্যাবিটেড এরিয়া। ডিমোলিশন ওয়ার্ক রাতেরবেলা করা যাবে না, কারণ স্পেশালি যেখানে মানুষ বসবাস করে, ইনহ্যাবিটেড এরিয়া, ঠিক আছে, কারণ মানুষের ঘুমে ডিস্টার্ব হতে পারে, অনেক ধরনের ডিস্টার্ব এখানে হতে পারে, সো সেটা খেয়াল রাখতে হবে। সো এটা ছিল আজকে আমাদের লেকচার। এটা অনেক বড় একটা লেকচার, কিন্তু এটা আপনাদের প্রেজেন্টেশনের কাজে অনেক বেশি হেল্প করবে। সো সবাই একটু ভালো মতো এটা পরে বোঝার চেষ্টা করবেন এবং আশা করি আপনাদের প্রেজেন্টেশনটাও ভালো হবে। সো আজকে লেকচার এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।